৩২,০০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকা একটা দেশ রাতের পর রাত অন্ধকারে ডুবে যায় কিভাবে? বিদ্যুৎ কেন্দ্র আছে, সংযোগ আছে, কাগজের সক্ষমতা আছে, তবু মানুষ গরমে ঘুমাতে পারে না। দোকানদার জেনারেটর পেছনে অতিরিক্ত টাকা ঢালছে, আর গ্রামে গ্রামে সন্ধ্যা নামলেই অস্থিরতা শুরু। একই সময়ে শাসক দলের তৃণমূলে ফ্যামিলি কার্ড, প্রভাব আর দখল নিয়ে টানাটানি। তাহলে প্রশ্নটা কি শুধু লোডশেডিং এর, নাকি এর ভেতরে আরো বড় একটা সংকেত লুকিয়ে আছে? ক্ষমতায় আসা আর ক্ষমতা চালানো, এই দুয়ের ফারাক কি এখন একেবারে প্রকাশ্যে চলে এসেছে? সাম্প্রতিক ঘটনাগুলো একসঙ্গে রাখলে ছবিটা আরো অস্বস্তিকর হয়। কোথাও চাঁদা বা প্রভাব বিস্তার নিয়ে দলীয় অঙ্গ সংগঠনের লোকজনের মধ্যে সংঘর্ষের অভিযোগ, কোথাও ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে ক্ষোভ, আর কোথাও আবার সমালোচনার জবাবে ভয় দেখানো বা হেনস্থার কথা সামনে এসেছে। নাটোর ফ্যামিলি কার্ডের কাজ নিয়ে উপজেলা প্রশাসনের অফিস ঘেরাওয়ের খবর, দলীয় অফিসে তালা ঝোলানোর ঘটনা, জামালপুরে একই ধরনের ক্ষোভে পদত্যাগ। এসবকে আলাদা আলাদা ছোট খবর মনে হলে ভুল হবে, কারণ এগুলো শুধু শৃঙ্খলার প্রশ্ন না। এগুলো দেখায় ক্ষমতা নেমে গেলে তৃণমূল পর্যায়ে কিভাবে রাষ্ট্রের সুযোগ আর দলের পাওনা এক জিনিস হয়ে যেতে শুরু করে। নির্বাচনের আগে একটা বড় রাজনৈতিক যুক্তি ছিল, দেশ চালাতে অভিজ্ঞতা লাগে, প্রশাসন বোঝে এমন লোক লাগে, শুধু আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এই যুক্তিটাই অনেকের কাছেই কাজ করেছিল। অনেকে ভেবেছিলেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দল অন্তত রাষ্ট্রযন্ত্র সামলাতে পারবে। কিন্তু আজ সবচেয়ে বড় প্রশ্ন সেটাই, অভিজ্ঞতার কথা বলে যারা সমর্থন চেয়েছেন তারা কি ক্ষমতায় এসে প্রমাণ করতে পারছে যে তারা আগেভাগে হোমওয়ার্ক করেছিল, নাকি পুরো প্রস্তুতিটাই ছিল শুধু ক্ষমতায় পৌঁছানো পর্যন্ত? তারপরের দিন সকাল থেকে কি কি সংকট সামনে আসবে সেটার রূপরেখাই পরিষ্কার ছিল না। এখানেই আসল ফোকাস চলে আসে বিদ্যুৎ আর জ্বালানির দিকে। 9 আগস্ট রাতের হিসাব অনুযায়ী দেশে বিদ্যুতের চাহিদা ছিল 16,935 মেগাওয়াটের কাছাকাছি, কিন্তু উৎপাদন ছিল মাত্র 14,213 মেগাওয়াট, অর্থাৎ ঘাটতি দাঁড়ায় প্রায় 2,700 মেগাওয়াট। কয়েকদিন আগে এই ঘাটতি আরও বড় হয়ে 3,700 মেগাওয়াট ছড়িয়েছিল বলেও বিভিন্ন সূত্র আলোচনা হয়েছে। এখন সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন করছে, যখন দেশের সর্বোচ্চ চাহিদাই 17,000 মেগাওয়াটের আশেপাশে আর কাগজে উৎপাদন ক্ষমতা 32,000 মেগাওয়াটেরও বেশি, তখন এত বড় ঘাটতিটা কেন? এই প্রশ্নের উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই বোঝা যায় সমস্যা বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা না, সমস্যা তার জ্বালানি। বিদ্যুৎ আসলে এমন একটা জিনিস না যা আজ বেশি বানিয়ে গুদামে ফেলে কাল ব্যবহার করা যাবে। যতক্ষণ জ্বালানি থাকবে ততক্ষণ কেন্দ্র চলবে, বিদ্যুৎ গ্রিডে যাবে, ঘরে বাতি চলবে। জ্বালানি না থাকলে সেই কেন্দ্র কেবল কাগজের সক্ষমতা হয়ে থাকবে। তাই আমাদের অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে, কথাটা শুনতে ভালো লাগলেও এর পেছনে যদি গ্যাস, কয়লা, তেল বা আমদানি নির্ভর জ্বালানি নিশ্চয়তা না থাকে, তাহলে পুরো অবকাঠামো মুহূর্তেই অচল হয়ে যেতে পারে। আর এখন ঠিক সেটাই ঘটছে বলে অভিযোগ উঠছে। গ্যাস সংকট এই মুহূর্তে সবচেয়ে বড় চাপ তৈরি করেছে। তথ্য বলছে বিদ্যুৎ কেন্দ্রগুলো দৈনিক গ্যাস চাহিদা 252 কোটি ঘনফুটের মতো। ন্যূনতম চলমান রাখতে দরকার অন্তত 100 থেকে 110 কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ নেমে এসেছে প্রায় 70 কোটি ঘনফুটে, অর্থাৎ ন্যূনতম চাহিদারও নিচে। এর সরাসরি প্রভাব পড়েছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে। যেখান থেকে আগে 5,000 মেগাওয়াটের বেশি উৎপাদন পাওয়া যেত, সেটি অনেক ক্ষেত্রে নেমে এসেছে প্রায় অর্ধেকে। এর মানে শুধু বিদ্যুৎ কমে যাওয়া না, এর মানে হচ্ছে পুরো গ্রিডকে বাঁচিয়ে রাখার জন্য অন্য জ্বালানি বা আমদানির উপর চাপ বাড়ছে। এখানে আরেকটা অস্বস্তিকর প্রশ্ন আসে, যদি বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুরোপুরি ভেঙে না পড়ে, যদি রেমিটেন্স প্রবাহ পুরোপুরি থেমে না যায়, যদি বৈশ্বিক জ্বালানি সরবরাহের আগের মতো আতঙ্ক না থাকে, তাহলে গ্যাস জোগাড় ও সরবরাহ ব্যবস্থাপনায় এত বড় অচল অবস্থা কেন? সরকার বলছেন এখানে শুধু বাজারে দোষ দিয়ে পারা যাবে না। দেরিতে সিদ্ধান্ত, দুর্বল সমন্বয়, আমদানি পরিকল্পনায় ঘাটতি আর সংকটের আগাম হিসাব না রাখা, সবকিছু মিলে পরিস্থিতি খারাপ হয়েছে। সরকার যদি শুরু থেকেই জানতো যে গ্রীষ্ম, শিল্প চাহিদা, এলএনজি নির্ভরতা আর আমদানি ঝুঁকি মিলিয়ে সামনে কঠিন সময় আসছে, তাহলে কি আগে থেকেই বিকল্প ব্যবস্থা নেওয়া যেত না? এর মধ্যে 21 জুলাই মহেশখালীর কাছে এক্সেলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা সংকটকে আরও তীব্র করে। এক ধাক্কায় প্রায় 60 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে আংশিক মেরামতের পর কিছু সরবরাহ ফিরে এলেও পুরো সূক্ষ্মতা ফেরেনি। এই একটা ঘটনা দেখিয়ে দিল বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা কতটা ভঙ্গুর ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। কারণ দেশের জন্য এত গুরুত্বপূর্ণ একটা সরবরাহ লাইনে যদি একটি দুর্ঘটনায় এমন ধাক্কা দিতে পারে, তাহলে প্রশ্ন উঠবেই ব্যাকআপ কোথায়? বিকল্প টার্মিনাল, স্থলভিত্তিক অবকাঠামো, গভীর সমুদ্র সুবিধা, জরুরি স্টোরেজ, এসব নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি সত্যিই যথেষ্ট ছিল?
কয়লার ক্ষেত্রেও চিত্রটা খুব ভিন্ন না। বাংলাদেশের কয়লা ভিত্তিক বড় বড় কেন্দ্রগুলোর উৎপাদন অনেকটাই আমদানি নির্ভর, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র থেকে কয়লা খালাসে বিঘ্ন ঘটছে। বড় জাহাজ থেকে ছোট জাহাজে স্থানান্তর করে বন্দরে আনার যে জটিল পদ্ধতি, সেটা খারাপ আবহাওয়ায় প্রায় থমকে যায়। এর প্রভাব পড়েছে পটুয়াখালীর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে, যেখানে 1200 মেগাওয়াট ক্ষমতার উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। বড়পুকুরিয়াতেও একাধিক ইউনিট বন্ধ থাকার খবর এসেছে। সব মিলিয়ে প্রায় 8000 মেগাওয়াট কয়লা ভিত্তিক সক্ষমতার জায়গায় কার্যকর উৎপাদন অনেক কমে গেছে। অর্থাৎ গ্যাস নেই, কয়লা আটকে আছে, আর সিস্টেমের উপর চাপ বাড়তেই থাকছে। এই জায়গায় এসে অনেকেই আগের সরকারের নীতিগত ভুলের কথাও তুলছেন। তাদের যুক্তি হলো, দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করেই বিপুল আকারে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো হয়েছে। কোথাও কুইক রেজালের উপর অতিরিক্ত নির্ভরতা, কোথাও উচ্চ মূল্যের চুক্তি, কোথাও আবার কেন্দ্র আছে কিন্তু নিশ্চিত জ্বালানি নেই। এই সমালোচনার বড় অংশ সত্য হলেও এখানেই বর্তমান সরকারের পরীক্ষা শুরু হয়। কারণ উত্তরাধিকার সূত্রে সমস্যা পাওয়াটা এক বিষয়, আর সেই সমস্যার সামনে দাঁড়িয়ে মানুষকে বোঝানো যে আমাদের স্পষ্ট পরিকল্পনা আছে, এটা সত্যি আরেকটা বিষয়। এখন পর্যন্ত সাধারণ মানুষ এই আত্মবিশ্বাসী বার্তাটা খুব কমই পাচ্ছে। এই তুলনাটা আরও তীক্ষ্ণ হয়ে উঠছে অন্তর্বর্তী সরকারের সময়ের সঙ্গে। তখন দেশের উপর ছিল ঋণের চাপ, মূল্যস্ফীতি, রিজার্ভের উদ্বেগ, ব্যাংকিং খাতের দুর্বলতা, প্রশাসনিক অনিশ্চয়তা আর রাজনৈতিক চাপ, সব মিলে খুবই কঠিন অবস্থা। তবু অনেকে এখন মনে করিয়ে দিচ্ছেন, সেই সময় এই মাত্রা লোডশেডিং চোখে পড়েনি, রান্নার গ্যাস নিয়ে এমন অসহায় অবস্থাও তৈরি হয়নি। এখানেই আরেকটা বড় সমস্যা, যোগাযোগ ব্যর্থতা। সংকট হলে মানুষ সবসময় সঙ্গে সঙ্গে সমাধান চায় না, কিন্তু মানুষ সৎ ব্যাখ্যা চায়, স্পষ্ট পরিকল্পনা চায়, আর জানতে চায় সামনে কি করা হবে। তার বদলে যদি বারবার এমন প্রতিক্রিয়া আসে যে আগেও তো লোডশেডিং ছিল, সমালোচনার রাজনৈতিক শব্দ সাগেরদের, তাহলে জনরোষ কমে না, বরং বেড়ে যায়। কারণ এখনকার মানুষ তো আগের মতো না। সোশ্যাল মিডিয়া, লাইভ ডেটা, মাঠের ভিডিও, স্থানীয় অভিজ্ঞতা, সব মিলিয়ে নাগরিকরা এখন ঘটনাকে নিজেরাই যাচাই করে। পুরনো ধাঁচের রাজনৈতিক পাল্টা বক্তব্য দিয়ে আর সহজে পরিস্থিতি সামলানো যায় না। এই অস্থিরতার ভেতরেই নতুন আরেকটা আলোচনা এসেছে, জ্বালানি খাতে বেসরকারি খাতের ভূমিকা বাড়ানো হবে কিনা। শুধু জ্বালানি না, শিক্ষা খাতের সাম্প্রতিক বিতর্ক আস্থার সংকটকে বাড়িয়েছে। বেসরকারি স্কুল কলেজে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা পাশ কাটিয়ে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা ফিরে পাওয়ার মতো একটি প্রস্তাব বা নথিও সামনে আসে। এই অবস্থার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। শহরের ছোট্ট ব্যবসায়ীরা অতিরিক্ত জ্বালানির খরচে নাজেহাল, গ্রামের মানুষ সেচ, ঠান্ডা সংরক্ষণ, পড়াশোনা সবখানেই সমস্যায় পড়েছে। শেষ পর্যন্ত প্রশ্নটা খুবই সোজা, কিন্তু উত্তরটা কঠিন। এই সংকট কি শুধু আগের সরকারের রেখে যাওয়া কাঠামোগত দুর্বলতার ফল, নাকি বর্তমান সরকারের অপ্রস্তুতি, ভুল অগ্রাধিকার আর দুর্বল ব্যবস্থাপনা পরিস্থিতিকে আরো খারাপ করেছে? মানুষ ভুলও মাফ করতে পারে যদি দেখে সেই ভুল থেকে শিক্ষা নেওয়া হচ্ছে। আপনার কি মনে হয়, এতে কি উত্তরাধিকার সূত্রে পাওয়া বিপর্যয়, নাকি বর্তমান ব্যর্থতার বড় প্রথম প্রমাণ? মন্তব্যে আপনার বিশ্লেষণ জানাতে পারেন।